হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 9-এর থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করেছিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বর যে সমস্ত প্রশ্নগুলো হয়, গাণিতিক প্রশ্ন, সবগুলোর সাজেশন আমরা অলরেডি প্রোভাইড করেছি। এবং সেই সাজেশনের ক্লাসের মধ্যে আমরা 1 নম্বরের যত প্রশ্ন ছিল এবং যত নিউমেরিক্যাল প্রবলেমস ছিল সমস্তর আনসার সেই সাজেশনের মধ্যে প্রোভাইড করেছি। কিন্তু সেখানে আমাদের 2 মার্কসে বা 3 মার্কসের যে বড় প্রশ্নগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি সাজেশন সাজিয়ে দিয়েছি, কিন্তু সেখানে আনসারগুলো কিন্তু করে দেওয়া নেই। ওকে, তাই আজকে আমরা ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সহজ একটা চ্যাপ্টার বেছে নিয়েছি, সেটা হচ্ছে জল। সেই চ্যাপ্টার থেকে আমরা যে যে সাজেশনগুলো প্রোভাইড করেছিলাম সেগুলোর আনসার পরপর দেখে নেব। তাহলে তোমরা যদি এই ক্লাসটা সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের সাজেশনের কোশ্চেনগুলো পুরো প্রিপেয়ার হয়ে থাকবে, আনসারগুলো তোমাদের জানা থাকবে। এরপর ঠিকমতো প্রিপারেশন নিলে এখান থেকে যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা ইজিলি একদম 100% অ্যাকুরেসি নিয়ে সঠিকভাবে আশা করি করে আসতে পারবে। চলো আমরা শুরু করি। আমাদের সাজেশনের মধ্যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পানীয় জলের কী কী গুণ থাকা প্রয়োজন। এখানে আমি দিয়েছি, দেখো, এটা বর্ণহীন হতে হবে, কোনো বর্ণ থাকবে না, গন্ধহীন, স্বাদহীন, স্বচ্ছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া প্রয়োজন। অবশ্যই এখানে কোনো ভাসমান কোনো অপদ্রব্য থাকবে না, মানে ভাসমান অপদ্রব্য মুক্ত হবে। কেমন, সোজা কথায় ভাসমান কোনো অপদ্রব্য বা অশুদ্ধি এর মধ্যে থাকবে না। 3 নম্বর, পানীয় জলে যে কোনো রকম ক্ষতিকর জীবাণু, প্রলম্বিত কণা সেগুলো কিন্তু থাকবে না বা সেগুলো মুক্ত হওয়া প্রয়োজন। এরপরে পানীয় জলে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত জল, খনিজ লবণ থাকা বাঞ্ছনীয় নয়। যে অতিরিক্ত মানে যতটা প্রয়োজন প্রত্যেকটা খনিজ মৌল, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন হতে পারে, যতটা প্রয়োজন ততটা, অত্যধিক মাত্রায় কিন্তু থাকবে না, সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় বা বাঞ্ছনীয় নয়। এরপরে পানীয় জলে ক্ষতিকর কোনো লবণ বা রাসায়নিক পদার্থ যেমন নাইট্রেট, সায়ানাইড, ইউরিয়া এগুলো কিন্তু থাকা চলবে না। ওকে, নেক্সট আমাদের সাজেশনের প্রশ্ন ছিল স্ফুটন পদ্ধতিতে জল পরিশোধনের 3টি সীমাবদ্ধতা লেখো। যারা প্রথমবার এসছো তোমরা হয়তো বুঝতে পারছো না যে এগুলো আমি কোথা থেকে সেকেন্ড কোয়েশ্চেন বা থার্ড কোয়েশ্চেন এগুলো আমরা বলছি। আমরা অলরেডি সাজেশনের ক্লাস প্রোভাইড করেছি, যারা দেখোনি তার জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে সাজেশনের ক্লাস, ভৌত বিজ্ঞানের সাজেশন ক্লাস দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও। জীবন বিজ্ঞানের সাজেশন দিয়েছি, গণিতের সাজেশনও দিয়েছি। এই 3টে সাজেশন তোমরা ভালো রকমভাবে ফলো করবে। একবার তোমরা জাস্ট সাজেশনগুলো ফলো করে দেখো, দেখবে প্রত্যেক টার্মে তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো, অলরেডি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, তোমরা জানো প্রত্যেকবার আমাদের সাজেশনের থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন আসে। এবারও সেটাই হবে। যারা নতুন আছো অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু সাজেশনের ক্লাসগুলো, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের সাজেশনের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। ওকে, এরপরে নেক্সট আমাদের কোশ্চেন ছিল যে স্ফুটন পদ্ধতিতে জল পরিশোধনের 3টি সীমাবদ্ধতা। এখানে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে যে এখানে অধিকাংশ জীবাণু ধ্বংস হলেও কিছু তাপরোধী মানে থার্মোফিলিক কিছু জীবাণু থেকে যায়, সেগুলো কিন্তু উচ্চ তাপমাত্রাতেও নষ্ট হয় না। তাহলে উচ্চ তাপমাত্রা আমরা ফোটাচ্ছি, স্ফুটন ঘটাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াসে জলটাকে ফোটাচ্ছি, অথচ কিছু জীবাণু থাকে, থার্মোফিলিক ব্যাকটেরিয়ার নাম তোমরা ছোটোবেলা থেকে পড়ে এসছো, ক্লাস 8-এও পড়ে এসছো, যে সেগুলো কিন্তু উচ্চ তাপমাত্রায় বেঁচে থাকতে পারে, তার মানে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে পুরোপুরি স্ফুটন পদ্ধতিতে আমরা জীবাণুমুক্ত জল পাচ্ছি না। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে স্ফুটনের মাধ্যমে জলে উপস্থিত প্রয়োজনীয় লবণ অদ্রাব্য পদার্থে পরিণত হয়েও কি হয়, অদ্রব্য মানে কোনো একটা হয়তো নিচের দিকে জমা হলো, অদ্রব্য হয়ে নিচের দিকে জমা হলো যে খনিজ মৌলগুলো ছিল, এবার অদ্রাব্য মানে ইনসলেবল পদার্থে পরিণত হয়ে জল থেকে অপসারিত হয়, ফলে জলের স্বাদও কিন্তু নষ্ট হয়ে যায়। তুমি ভাবো, জল যখন ফোটাও, জলের নিয়ে তারপর তুমি ছেঁকে নাও উপরকার জলটা, দেখবে সেই জলটা একটু অন্যরকম স্বাদ মনে হয়, তাই না? যেহেতু লবণের ভাবটা থাকে না, তাহলে সেটা একটা মানে অন্যরকম প্রশম একটা ভাব কিন্তু থাকে জলের মধ্যে। এমনি জল একটা মিষ্টি স্বাদ, এক নোনতা স্বাদ সমস্ত কিছু কিন্তু থাকে, খনিজ মৌলগুলো যেহেতু থাকে, কিন্তু জল ফুটিয়ে ব্যবহার করলে সেটা মনে হয় যেন নুনটা কম আছে, তাই না? তাহলে স্বাদটা নষ্ট হচ্ছে। এরপর দেখো, এই পদ্ধতিতে কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ জলের স্ফুটনাঙ্কে বিয়োজিত হয়ে দ্রবীভূত হয় না। এছাড়া স্ফুটন পদ্ধতিতে জলে উপস্থিত ক্ষতিকারক ধাতব যে কণাগুলো সেগুলো কিন্তু সেখানেই থেকে যায়, জলের মধ্যেই থেকে যায়, সেগুলো কখনোই জল থেকে আমরা স্ফুটন পদ্ধতিতে আলাদা করতে পারি না। যেভাবে পয়েন্টের আকারে আমি আনসারগুলো লিখেছি সেভাবেই কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, ফুল মার্কস অবশ্যই পাবে। এরপরে জলকে সর্বজনীন দ্রাবক বলে কেন? আমাদের এই বছর 2025 সালে যে সমস্ত নোটসগুলো ছিল
এখনও এটা মোটামুটি পুরনো নোটসই ধরো, এরপরে আরও আমাদের নোটসগুলো আপগ্রেড হবে। বিভিন্ন রেফারেন্স বই আমরা ব্যবহার করি নোটস লেখার ক্ষেত্রে, সেটা রায় মার্টিন হতে পারে, ছায়া হতে পারে, প্রান্তিক হতে পারে, সাঁতরা পাবলিকেশন, এবং টেক্সট বুকের ক্ষেত্রে সাঁতরা মানে সাঁতরা ভট্টাচার্য ব্রাদার্স, কেমন প্রান্তিক, এই সমস্ত টেক্সট বইগুলো আমরা ব্যবহার করি এবং সেগুলো থেকে আমরা নোটস তৈরি করি। ইন্টারনেট, সেখান থেকেও কিন্তু আমরা অনেক ইনফরমেশন নিই এবং সেগুলো যাচাই করার পরেই কিন্তু সেগুলো থেকে উন্নত মানের নোটস আমরা তৈরি করি। আগামী বছরে 2026 সালে আরও উন্নত মানের নোটস, বিশেষ করে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞানের, সায়েন্সের নোটসগুলো আমি তৈরি করব এবং নেক্সট ইয়ার ক্লাস 10ও স্টার্ট হয়ে যাচ্ছে। অলরেডি এখন ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমাদের পেড গ্রুপ রয়েছে, এরপরে ক্লাস 10টাও কিন্তু যুক্ত হয়ে যাবে। ওকে, পেড ক্লাসের নতুন যেটা আপডেট সেটা আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই বিষয়গুলো জানতে পারবে। এরপরে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে জলকে সার্বজনীন বা সর্বজনীন ইউনিভার্সাল সলভেন্ট কেন বলা হয়। প্রধান দুটো কারণ তোমরা দেখবে, এটা মোস্ট প্রবাবলি ছায়ার রেফারেন্স বইয়ে আছে। জলের পরাবৈদ্যুতিক যেটা ধ্রুবক, তার মান হচ্ছে দেখো অনেকটা বেশি, 80.4। এত বেশি হওয়ার জন্য আয়নীয় যে যৌগগুলো আছে, মানে তড়িৎযোজী যে যৌগ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোকে সহজেই কিন্তু জলে দ্রবীভূত করতে পারে। কেমন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান জলের খুব বেশি, তার জন্য আয়নীয় যে যৌগগুলো আছে, লবণ যেগুলো আছে, সেগুলো সহজেই কিন্তু দ্রবীভূত হয়ে যায়। এছাড়া দেখো, জল ধ্রুবীয় প্রকৃতির হয়, বহু সংখ্যক পোলার সমযোজী যৌগও জলে দ্রবীভূত হয়, তাই বহু সংখ্যক কঠিন তরল গ্যাসীয় পদার্থতে দ্রবীভূত হয়। এছাড়াও জল দেখো 0 থেকে 150, মানে 0 থেকে 100-র মধ্যে জলকে আমরা তরল অবস্থায় পাই, সহজে এবং নিরাপদে দ্রাবক রূপে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এ কারণেই একে সর্বজনীন দ্রাবক বলা হয়। নেক্সট কোশ্চেনে যাব, আয়ন বিনিময় পদ্ধতিতে কিভাবে জলের ক্ষরতা দূর করা হয়। এখানে আয়ন বিনিময় পদ্ধতির ক্ষেত্রে দেখো, ক্ষরতা দূরকরণের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব ক্যাটায়ন বিনিময়, মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ মেথড, আর নেক্সট দেখবো আমরা অ্যানায়ন এক্সচেঞ্জ মেথড। ক্যাটায়ন মানে অনেক কিছু ক্যাটায়ন থাকতে পারে জলের মধ্যে, ক্যালসিয়াম বাইপজিটিভ, ম্যাগনেসিয়াম বাইপজিটিভ, এগুলো থাকতে পারে। তাহলে এগুলো রেজিনের H+ আয়নের মাধ্যমে কিন্তু প্রতিস্থাপিত হয়ে যাবে, মানে এগুলো বেরিয়ে যাবে, তার পরিবর্তে কী হবে, রেজিনে যেটা H+ এটা তার মধ্যে জায়গা দখল করে নেবে। প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন জিনিসটা তোমরা বোঝো, মানে একে বের করে দেবে, তার পরিবর্তে H+টা ঢুকে যাবে। যেমন দেখো, ধরো একটা ক্ষার জলের মধ্যে উপস্থিত রয়েছে কোনো একটা ধাতব লবণ, সেটা M বাইপজিটিভ ধরলাম। তোমরা এই বইয়ের মধ্যে পড়েছি, M দিয়ে ডিনোট করা হয়, কারণগুলো জানবে। M মানে হচ্ছে মেটাল, ধাতু, তাহলে ধাতু মানে ধাতব কোনো আয়ন তার মধ্যে থাকে, তার জন্য M দিয়ে ডিনোট করা হয়। প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা টেক্সট বইয়ের মধ্যে, রেফারেন্স বইয়ের মধ্যে ব্যবহার দেখি, প্রত্যেকটার একটা মিনিং রয়েছে। মিনিং ছাড়া কিন্তু কোনোভাবে আমরা সায়েন্সের বইয়ের মধ্যে কোনো কিছুই পাই না, যা কিছু পাই সব কিছুর একটা মিনিং রয়েছে। ওকে, তাহলে M ব্যবহার করা মানে মেটালিক কোনো আয়ন তার মধ্যে আছে, কেমন, তাহলে M বাইপজিটিভ আয়ন রয়েছে। এবার এর সঙ্গে 2RSO3H, এটা একটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, নিচে লিখে নেবে, এটার নিচে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। এবার যখন বিক্রিয়া হবে, তখন বিক্রিয়া হওয়ার পর এখানে তৈরি হচ্ছে দেখো M, এই RSO3টাকে নিয়ে নেবে, মেটালটা কী করবে, RSO3টাকে নিয়ে নেবে। তাহলে M এর যোজ্যতা 2, যেহেতু 2 পজিটিভ, তাহলে M RSO3 হোল টুয়াইস তৈরি হবে। ওকে, এবং এখানকার যে H+, সেই H+টা দেখো সামনে 2 আছে, সামনে দুটো আছে, তাহলে 2H+, সেটা কিন্তু বেরিয়ে যাবে। ওকে, এখানে মেটালটা কী হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। সোডিয়াম কেন হবে না স্যার? সোডিয়াম হবে না তার কারণ এখানে আমি M বাইপজিটিভ লিখেছি, সোডিয়ামের যোজ্যতা শুধু প্লাস, তাহলে যাদের যোজ্যতা 2 সেগুলো আমরা এখানে লিখব। ওকে, তাহলে এরকমভাবে আমরা ক্যাটায়ন এক্সচেঞ্জ মেথডের মাধ্যমে জলের ক্ষরতা দূর করতে পারি। এবার ধরো কোনো একটা আমরা মানে জলের কোনো স্যাম্পেল নিয়েছি, সেখানে আমাদের কি রয়েছে, অ্যানায়ন রয়েছে। এখানে লেখাটা ভুল হওয়ার জন্য আমি একটু কারেকশান করে দিই তোমাদের। এরপর ক্যাটায়ন মুক্ত আম্লিক জলকে, এই জায়গাগুলো লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই, কেমন, ক্যাটায়ন মুক্ত আম্লিক জলকে এবার আমরা অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করব, তাহলে এটা লিখবে। এরপর ক্যাটায়ন মুক্ত আম্লিক জলকে অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে দিয়ে চালনা করা হয়, ফলে জলে উপস্থিত অ্যানায়নগুলি যেমন Cl-, SO4 2-, এগুলো রেজিনের OH- আয়নের সঙ্গে মানে বিনিময়ে মাধ্যমে রেজিনে আবদ্ধ হয়। ওকে, তাহলে এবার আমরা যেগুলো দূর করব, এবার অ্যানায়নগুলোকে যেমন Cl-, SO4 2-, এগুলোকে আমরা দূর করব। ওকে, এবং
সেটা দূর করতে সাহায্য করবে। এবার আমরা যে অ্যানায়ন সেটা হচ্ছে OH মাইনাস, রেজিনের মধ্যে থাকা রেজিনের OH মাইনাস আয়নের সঙ্গে স্থান বিনিময়ের মাধ্যমে রেজিনে কিন্তু আবদ্ধ হবে। বিক্রিয়া দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ধরো আমাদের ক্ষার জলের মধ্যে রয়েছে Cl মাইনাস আয়ন। এবার অ্যানায়ন বিনিময়কারী আমরা একটা রেজিন ব্যবহার করেছি। সেই অ্যানায়ন বিনিময়কারী মানে আমরা যখন ক্যাটায়ন বিনিময়কারী পড়ছিলাম তখন আমরা 2RSO3H এটা আমরা পড়লাম, একটু আগেই করলাম। তাহলে সেখানে H মানে এখানে পরে এটা H প্লাস আয়ন হিসেবে আছে, এখানে আমাকে OH মাইনাসটা নিতে হবে যেহেতু অ্যানায়ন বিনিময়কারী, অ্যানায়ন এক্সচেঞ্জ হবে। তাহলে NH3 পরে সিএলটা ঢুকে যাবে এবং OH মাইনাসটা আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে এরকমভাবে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। SO4 2 নেগেটিভ যদি হয় তাহলে এখানে 2 আমাকে সামনে যোগ করতে হবে, নিয়ে আর NH3 প্লাস হোল টুয়াইস SO4 2 মাইনাস এটা লিখবে আর 2 OH মাইনাস লিখবে। তাহলে এখানে জিনিসটা কী হয়েছে দেখো, এই জিনিসটা দুবার, যেহেতু SO4 এর যোজ্যতা 2, তাহলে আর NH3 প্লাস লিখবে, নিয়ে সেটাকে ব্র্যাকেটে ভরে হোল টুয়াইস, আর SO4 2 মাইনাস আছে পাশে SO4 2 মাইনাস লিখবে, আর 2 OH মাইনাস আয়ন যেটা সেটা বেরিয়ে যাবে। ওকে, এবার আমাদের দেখো আগেরটাতে আমরা H প্লাস আয়ন পেয়েছিলাম, দেখো এখানে এই যে দুটো আমাদের কী ছিল, দুটো H প্লাস আছে, আর এইখানে দেখো দুটো OH মাইনাস আয়ন আছে, তাহলে H প্লাস আর OH মাইনাস আয়ন যুক্ত হয়ে কী করে, জল তৈরি করে, তাই না? H প্লাস আর OH মাইনাস আয়ন মিলে আমাদের কি তৈরি হয়, H2O জল তৈরি হয়। তাহলে দুটো করে যদি থাকে তাহলে 2 অণু জল তৈরি হবে। ওকে, নিয়ে জল মানে এর মধ্যে কিন্তু আর আয়ন থাকবে না, H প্লাস থাকবে না, OH মাইনাস থাকবে না, প্রশমিত হয়ে যাবে, দুটো প্লাস দুটো মাইনাসের সঙ্গে প্রশমিত হয়ে যাবে, নিয়ে আমরা আয়ন মুক্ত জল কিন্তু এখান থেকে পাবো। এরপরে আমাদের যেটা পরের প্রশ্ন ছিল সেটা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী ক্ষারতা কাকে বলে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। অস্থায়ী ক্ষারতা মানে যদি জলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ধাতুর বাইকার্বনেট লবণের উপস্থিতির জন্য যে ক্ষারতা সৃষ্টি হয় এবং যে ক্ষারতা স্ফুটন বা অন্য কোনো সহজ কোনো মাধ্যমের সাহায্যে দূর করা যায় সেগুলোকে অস্থায়ী, টেম্পোরারি, তাই না? টেম্পোরারি হার্ডনেস, সেটাতে আমাদের জলের মধ্যে কী কী থাকতে পারে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের বাইকার্বনেট লবণ থাকতে পারে। এবং অস্থায়ী কেন বলছি, তার কারণ এটাকে স্ফুটন পদ্ধতি বা অন্য কোনো সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই ক্ষার জলটার ক্ষারতা দূর করা যায়, মানে ক্ষার জলটাকে মৃদু করা যায়, তাই জন্য অস্থায়ী ক্ষারতা বলছি। আর স্থায়ী ক্ষারতা মানে পার্মানেন্ট, সেই ক্ষার জলকে আর কোনোভাবে মৃদু করা যায় না। তাহলে এখানে কি কি থাকে, এই জলের মধ্যে দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কী লবণ থাকে, এখানে ছিল বাইকার্বনেট, এখানে আছে ক্লোরাইড বা সালফেট লবণ, নিয়ে যে ক্ষারতা সৃষ্টি হচ্ছে এবং যেটাকে আমরা স্ফুটনের সাহায্যে বা সাধারণ কোনো পদ্ধতির সাহায্যে আলাদা করতে পারছি না বা দূর করতে পারছি না, এগুলোকে আমরা বলবো স্থায়ী ক্ষারতা। কেমন? এই কারণে একে অনেক সময় অকার্বনেট ক্ষারতাও বলা হয়। ওকে, নেক্সট আমাদের সাজেশনের মধ্যে কোশ্চেন ছিল ইউট্রোফিকেশন কি। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, সাজেশনের মধ্যে দেওয়া হয়েছে মানে ইম্পর্টেন্ট। দেখো কৃষি জমিতে যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় বা কীটনাশক ব্যবহার করা হয় বা ডিটারজেন্ট ব্যবহার করা হয়, সেই সমস্ত বর্জ্য অংশগুলো জলে দ্রবীভূত হয়। ডিটারজেন্টগুলো জলের সঙ্গে বৃষ্টির হলো, হয়তো জমিতে কীটনাশক দিয়েছো, সার দিয়েছো, বৃষ্টির জলের সঙ্গে মিশে গেল, সেই জলগুলো নালা দিয়ে এসে নদীতে বা পুকুরে জলাভূমিতে এসে মিশছে। এবার সেই জলাশয়ে মিশলে কী হচ্ছে, জলের মানে সেই পুকুরের জলের পুষ্টি উপাদানের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ফলে সেখানে কী হচ্ছে, শৈবাল, কচুরিপানা, প্ল্যাঙ্কটন যেগুলো আছে ছোটো ছোটো, সেগুলোর পরিমাণ দ্রুত বাড়ছে, সেগুলো দ্রুত বংশবৃদ্ধি হচ্ছে যেহেতু পুষ্টি উপাদানের পরিমাণ বেড়ে গেছে। এবার যদি এত বেশি শৈবালের অতিবৃদ্ধি হয় তাহলে কি হবে, এই ঘটনাটাকে আমরা বলবো ইউট্রোফিকেশন। এবং যখন পুরো শৈবালে ছায়া মানে পুরো জিনিসটা ঢেকে নেয় জলাশয়টাকে, তখন সেটাকে বলি আমরা শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম। সেটা আমাদের আলাদা কোশ্চেন আছে, সেটা আমরা বলবো। ওকে, তাহলে ইউট্রোফিকেশন তোমরা জানলে যে এখানে কি হচ্ছে, যে কৃষি জমিতে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া হচ্ছে, বৃষ্টির জলে সেগুলো ধুয়ে এসে জলাশয়ে মিশছে এবং জলাশয়ে পুষ্টি উপাদান বাড়িয়ে দিচ্ছে, ফলে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন, কচুরিপানা, শৈবাল এগুলো জন্ম নিচ্ছে। এই ঘটনাকেই ইউট্রোফিকেশন বলে। যদি এরকম হয়, ধরো একটা পুকুরে ছিল শৈবাল হয়তো 1000, এবার সংখ্যা বেড়ে হয়ে গেছে 50,000, তাহলে অতগুলো শৈবালের শ্বাসকার্যের জন্য অক্সিজেন দরকার, তারা জল থেকেই নেবে, ফলে ওই জলের মধ্যে
দ্রবীভূত অক্সিজেন ডিও ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। এবার তারাই যদি শৈবালরাই যদি অক্সিজেন নিয়ে নেয় তাহলে জলের মধ্যে যে জলজ প্রাণীগুলো আছে তার একজনও কিন্তু অক্সিজেন পাবে না, অক্সিজেনের অভাব দেখা যাবে এবং তাদের কিন্তু মৃত্যু ঘটবে। এগুলো হচ্ছে কুফল। পাশাপাশি বিষয়গুলোও কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন যেটা সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্ষরতা দূরীকরণে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন যেটা আমরা ব্যবহার করি সেটাকে কিভাবে আমরা পুনরুদ্ধার করব। রেজিনের কিন্তু পুনরুদ্ধার মানে আবার তাকে পুনরায় ফিরে পাওয়া যায় কিভাবে সেটা আমরা দেখব। হয়তো কোনো একটা রেজিন ব্যবহার করা হলো, সেটা ব্যবহার করার পর সেটা নিষ্ক্রিয় হয়ে গেল, এবার একে আমরা কিন্তু আবার নতুন করে মানে পুনরুদ্ধার করতে পারি, মানে তাকে আবার সক্রিয় করতে পারি। কি করে দেখো, নিষ্ক্রিয়টা আমরা দেখি। প্রথমে নিষ্ক্রিয় ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। যদি কোনো মানে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন একবার ব্যবহার করা হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, তাকে আবার যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে সেখানে আমাকে H+ আয়ন আছে এরকম কোনো জিনিস, যেমন লঘু H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড বা লঘু HCl, এই দ্রবণ তার মধ্যে দিয়ে চালাবো। যখনই চালাবো তখন কিন্তু ওই নিষ্ক্রিয় যে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন সেটা আবার কিন্তু কর্মক্ষমতা তারা ফিরে পাবে। ওকে, আবার সক্রিয় হয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, যেমন এখানে MrSO3 এটা একটা নিষ্ক্রিয় একটা রেজিন। ওকে, এই প্রথম পোর্শনটা এটা নিচে লিখবে নিষ্ক্রিয় রেজিন, এবং 2HCl দেওয়া হলো, হয়তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হলো, তৈরি হলো MCl2, একটা মেটালিক ক্লোরাইড তৈরি হলো। আর MrSO3H এটা একটা সক্রিয় রেজিন, এটা হচ্ছে সক্রিয় রেজিন, দেখো H চলে এসছে। ওকে, এবং এটা কেমন রেজিন, তো ক্যাটায়ন বিনিময়কারী রেজিন আমরা আবার উদ্ধার করে নিলাম। ওকে, নেক্সট অ্যানায়ন বিনিময়কারী রেজিনকেও আমরা একই রকমভাবে উদ্ধার করতে পারবো এমন একটা জিনিস দিয়ে যেটার মধ্যে OH- আয়ন আছে। তাহলে সেখানে আমরা পারফেক্ট হচ্ছে লঘু NOH, সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ আমরা তার মধ্য দিয়ে চালনা করব, তাহলেই কিন্তু যেটা নিষ্ক্রিয় অ্যানায়ন বিনিময়কারী রেজিন সেটা পুনরায় আবার কিন্তু সক্রিয় হয়ে উঠবে। এখানে আমাদের আর N+H3Cl- মানে NH3, যাই হোক NH3+Cl-, মানে এটাকে এরকমভাবে লিখতে পারো তুমি, আর NH3+Cl- এরকমভাবেও লিখতে পারো। আমি এনের মাথায় দিয়েছি যেটা সাধারণত থাকে, আর NaOH লিখলাম আমরা। এবার দেখো আর NH3 এবং Cl এর পরিবর্তে চলে আসবে OH- ঢুকে গেল, এবং এই Na এবং Cl যুক্ত হয়ে NaCl তৈরি হয়ে গেল। ওকে, তাহলে আর NH3 আর OH- যুক্ত হয়ে গেল, নিয়ে এটা আমরা সক্রিয় আমরা রেজিনটা পেলাম। আর আগে ছিল যেটা সেটা ছিল নিষ্ক্রিয় রেজিন। ওকে, একই রকমভাবে আমরা যেমন ক্লোরাইড ঘটিত দেখলাম, সালফেট ঘটিত তো আমরা করতে পারি, নিয়ে NaOH দিতে পারি। তাহলে আর দুটো হবে, এখানে দুটো আছে, সালফেটের যোজ্যতা 2, তাহলে আর NH3, এই যে 2R+NH3, এখানে OH- ঢুকে যাবে, 2 আছে মানে 2টা এরও বটে, OH-এরও বটে, তাহলে 2টা ঢুকে গেল। আর এখানে Na দুটো আছে, তাহলে Na2 আর SO4, Na2SO4 সোডিয়াম সালফেট তৈরি হলো। তাহলে এটা হচ্ছে সক্রিয় অ্যানায়ন বিনিময়কারী রেজিন। ওকে, আজকে আমরা 7 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করলাম, বেশি আমরা যাচ্ছি না, আরও আমাদের কয়েকটি প্রশ্ন রয়েছে, কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত আছে। আজকে আমরা 7টি প্রশ্ন আলোচনা করলাম, বাকি যে 8টি প্রশ্ন সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। অনেকে ক্লাসগুলো দেখছো, লাইক দিচ্ছ না, তোমরা জানো যে তোমাদের লাইক ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোভাবেই ক্লাসগুলো দেওয়া সম্ভব নয়। তোমরা যত বেশি ক্লাসগুলোতে লাইক দাও বা বন্ধুদের সাথে শেয়ার করো বা তোমাদের মতামত সেগুলো তোমরা জানাও, তোমাদের ভ্যালুয়েবল যেটা ফিডব্যাক বা কমেন্টটা আমাদের কমেন্ট সেকশনে লেখো, তত বেশি কিন্তু আমরা মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো নিয়ে আসি। ওকে, তাই ক্লাসগুলো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। আর যারা সাজেশনের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট পার্টের জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে নেক্সট পার্টটা আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।